18 মাস পর ইন্ডিয়া বাংলাদেশের বাস সার্ভিস রিজিউম হলো বিএনপি সরকার আসার পর। এখন এসআইআর এর তালিকা বেরোনোর পর হঠাৎ করে কেন বাংলাদেশিদের কি বাড়ি পাঠাতে চায়? ফাইনাল লিস্ট, এসআইআর এর ফাইনাল লিস্ট বেরিয়েছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বহু নেতা বলেছিলেন যে কোটি কোটি রোহিঙ্গা আছে, এবং 3D ফর্মুলার কথা বলেছিল ডমিনিক, তুই যদি শুনিস, যে প্রথমে চিহ্নিতকরণ হবে, তারপরে ডিলিট করা হবে, তারপরে ডিপোর্ট করা হবে। এখন এই যে বাস চালু হয়েছে, এই বাসে করেই ডিপোর্ট প্রক্রিয়াটা করা হবে কিনা সেটা জানি না আমরা, কিন্তু বাংলাদেশে নতুন সরকার আসলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন সেই দেশের, তারপরে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা উন্নতির দিকে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। সেটার একটা মাঠ পর্যায়ের প্রতিফলন হচ্ছে এই বাস চালু দুই দেশের মধ্যে। ট্রেন চালু হয়তো আগামী দিনে হবে, কারণ শেখ হাসিনার সঙ্গে যখন ছাত্র যুবদের একটা সংঘর্ষ হয়েছিল, আন্দোলন হয়েছিল, সেই সময়ের পর থেকে এই গোটা বিষয়গুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল। পাসপোর্টের সমস্যা, পাসপোর্ট বন্ধ, সেখানে দাঁড়িয়ে এই বাস চালু হওয়ার বিষয়টা সামনে আসায় দুই দেশের সম্পর্ক আরো বেশি উন্নত হবে, আরো বেশি ভালোর দিকে যাচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এসআইআর এর ফলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও বরণডালা নিয়ে বসে আছেন কিনা যে তোমার এখানে 1 কোটি রোহিঙ্গা আছে। যদিও পৃথিবীতে 1 কোটি রোহিঙ্গা আছে কিনা সেই তথ্য এখন পর্যন্ত জানা নেই। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম যারা ইন্ডিয়াতে রয়েছে, তাদেরকে শুভেন্দু অধিকারী ফেরত পাঠাবেন, আর তারেক রহমান তাদের বরণডালা দিয়ে নিয়ে যাবেন, এরকম আমরা কিছু জানি না। সেই জন্য বাস হয়েছে কিনা তাও জানি না। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে, এটা বাঙালিদের জন্য একটা গর্বের বিষয়, ভারতের জন্য ভালো বিষয় যে আমাদের পররাষ্ট্রনীতি আরো ভালোর দিকে যাচ্ছে। এরপর কি ক্রিকেট খেলতে তাহলে ওরা বাসে করে আসবে না ট্রেনে করে আসবে? এখন ট্রেন হয়তো আগামী দিনে চালু হবে, ট্রেনে করে আসতে পারে। যদিও এখন আশা করছি ওরা বলবে না যে আমাদের সুরক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে ইন্ডিয়াতে সমস্যা আছে। ইউনূস তো এখন আর ক্ষমতায় নেই, তারেক রহমান রয়েছে। আশা করছি সেটা হবে না। বাসেও আসতে পারে, আম নিয়ে আসতে পারে, তারপরে পদ্মার ইলিশ নিয়ে আসতে পারে। নয়ডাতে একটি বিয়ে বাড়িতে 2.5 বছরের একটি ছেলে কোমায় চলে যায়, কারণ তার গুলি লেগেছে। আর সেই গুলিটা লাগার কারণ হচ্ছে বিয়ে বাড়িতে সেলিব্রেশনের সময় একদল যুবক তারা উপরের দিকে বন্দুক রেখে তারপরে ফায়ার করছিল সেই সময়। ডমিনিক, ভিডিওটা হয়তো দেখেছিস তুই, যে এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এসব এসব যেসব আমরা দেখতে পাই এত বিয়ে বাড়িতে, এই যে ফায়ারিং, এটা কিছু না, এটা মাসেল ফ্লেক্সিং এর ব্যাপার, যে আমরা তোমার ওপরে। আর এই স্পেসিফিকলি এই ইউপি, নয়ডা সাইড বা হরিয়ানা এইসব দিকে বেশি হয়। এদেরকে গিয়ে যদি তুই জিজ্ঞেস করবি যে এরা কেন করছে, এতে তো কারোর ক্ষতি হতে পারে, এরা একটাই জবাব দেবে, কারোর ক্ষতি তো হয়নি। এরা খালি ওয়েট করে কখন একটা ডিজাস্টার হবে, আর তখন বলবে সরি, আমরা তো ছোটখাটো মানুষ, আমাদের প্লিজ এরকম করো না। যখন হচ্ছিল তখন কিন্তু বারণ করা হলেও এরা শোনে না। সেম তুমি দেখবে এগুলো হচ্ছে সিভিক সেন্সের কমি। যখন তুমি কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এরকম, যে একজন ওই যে টি কেটেল গুলো হয়, ইলেকট্রিক টি কেটেল, এটা ট্রেনে ওরা ম্যাগি বানিয়ে খাচ্ছে। তুমি ট্রেনের আউটলেট এতটা কি পাওয়ার দিতে পারে ওটা খালি ফোন চার্জ করার জন্য? এটা এতটা 1000 ওয়াট মনে হয় ওটা সাপ্লাই লাগে। 1000 ওয়াট পাওয়ার যদি কোনো ট্রেনে আগুন ধরে, ঠিক আছে, এদের তুমি কি জিজ্ঞেস করবে? সেম আনসার, কিছু তো হয়নি, কিছুতে হয়নি বা কিছু কিছু তো তো হবে না, হয়নি। হবে না, এটা এতে কিছু হয় না, এরকম বলবো। এরকমই যতক্ষণ না হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা বড়সড় প্রবলেম, এর জন্য এসব জিনিসপত্র হয়। আর আর তাছাড়া ওই যে ভিডিওতে আমরা দেখছিলাম, ভিডিওটা ভাইরাল হয়েছে, ওইভাবে তো কোনো বিয়ে বাড়িতে বা কোনো জায়গায় ওইভাবে তো বন্দুক নিয়েও যেতে পারে না, ফায়ার করা তো পরের এখানে বিষয়। যেখানে হয়েছে এটা কিন্তু একটা রেসিডেন্সিয়াল এরিয়া। ওই বাচ্চাটা কিন্তু ব্যালকানিতে ছিল যখন ওই ফায়ারটা খায়। মানে ওরা এতটা ওই খালি মাঠেও চালায়নি, ওরা মানে একটা রেসিডেন্সিয়াল গলি, দুদিকে বাড়ি আছে, ওরকম একটা গলিতে চালিয়েছে। এই ঘটনাগুলো খুবই মর্মান্তিক, এবং আশা করব এই ধরনের বিষয়গুলো বন্ধ হবে। এরপরের নাম পরিবর্তনের প্রক্রিয়ায় নতুন স্টেটের নাম হলো কেরালা দিয়ে কেরালাম আসলো। এই যে কেরালা দিয়ে কেরালাম আসলো, এটা স্টেট গভর্নমেন্ট অনেকদিন আগে অ্যাপ্রুভ করে দিয়েছিল, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে, এখন ফাইনালি তাহলে কেরালাকে এখন কেরালাম বলা হবে। এটা নিয়ে অনেক হিস্টোরিক্যাল কনটেক্সট আছে, যেরকম এটা একটা পার্ট অফ রিক্লেমিং হিস্ট্রি বলা হয়। যেমন ব্রিটিশরা যখন এসেছিল তখন অনেক জায়গার নাম ওরা নিতে পারতো না, যেরকম বা বম্বে, মুম্বাই বলতে পারতো না, তাই জন্য ওরা বম্বে হয়ে গেছিল। কলকাতা বলতে পারতো না, তাই জন্য ওরা ক্যালকাটা হয়ে গেছিল। সেরকম ওরা কেরালাম বলতে পারতো না, তাই কেরালা হয়েছিল। তাই এটা রিক্লেমিং অফ হিস্ট্রির মধ্যে পড়ে। এটা নিয়ে কি মতামত দুর্জয়? অনেকদিন ধরে কেরালার সাধারণ মানুষের দাবি দাওয়াও ছিল যে তাদের নাম, রাজ্যের নাম পরিবর্তন করা হোক। সেই মোতাবেক তাদের বিধানসভা থেকে সেটা পাশ হয়, দিল্লিতে পাঠানো হয়, এবার দিল্লি থেকেও সেটা পাশ হলো। এবার
নাম পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে বা প্রশ্ন করা হচ্ছে যে কেরালার নাম যদি পাল্টে দেওয়া যেতে পারে, তাহলে বাংলার নাম কেন পাল্টে দেওয়া হচ্ছে না? কারণ আমরা অতীতেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার কিন্তু বারংবার এই প্রসঙ্গ তুলেছেন যাতে বাংলার নামটা মানে পশ্চিমবঙ্গের নামটা বাংলা করা হয়। সেই দাবি দেওয়া কিন্তু তোলা হয়েছিল বারংবার, কিন্তু তাও তোলা হচ্ছে না। অবশ্যই। কয়েকটা যুক্তি দেওয়া হচ্ছে এখানে যে যেহেতু ডাব্লিউ দিয়েই আমাদের ইংলিশের নাম ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ দিয়ে শুরু হয়, ফলে যে কোনো সরকারি মিটিং এ হুম, আমাদের বলার সুযোগ আসে সবার শেষে। বুঝেছি। এই একটা বিষয়। আর তাছাড়াও তাছাড়াও আমার কেন ওয়েস্ট বেঙ্গল কেন হুম, হবে? ইন্ডিয়ার মধ্যে একটাই বেঙ্গল আছে, যেটা হচ্ছে বেঙ্গল। হুম। ওয়েস্ট বেঙ্গল কেন আসবে? ওয়েস্ট কেন আসবে এখানে? যেহেতু পূর্ববঙ্গ ছিল, এখন তো পূর্ববঙ্গও নেই, সেটা তো বাংলাদেশ হয়ে গেছে। অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া প্রায় 6 মাস এবং 2 বছর করে জেলে ছিলেন। এবার সেই মামলায় তারা বেকসুর খালাস পেলেন। দিল্লির নিম্ন আদালত বেকসুর খালাস করে দিয়েছেন এই অভিযোগে অভিযুক্ত সবাইকে। সিবিআই এর দিকে প্রশ্ন উঠছে ডমিনিক, যে এমন কি করলো, যে এমন কি কারণ আসলো যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হলো। এই নিয়ে এখন সামাজিক মাধ্যম জুড়ে প্রশ্ন উঠছে যে ক্ষতিপূরণ কে দেবে? অরবিন্দ কেজরিওয়ালের যে রাজনৈতিক ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণটা কে দেবে? এটা তো নতুন কিছু না। আমাদের যে নন বায়োলজিক্যাল ফাদার আছে, ওনার আন্ডারে তো অনেক কিছু কাজ হয়। এবার এটা তো চিরকাল আমরা দেখেই এসেছি যে এরকম ভাবে চলে। এবার সিবিআই যেরকম, যদি এটা অ্যাকচুয়ালি ভ্যালিড হতো, তাহলে কেন ইন্টারনাল একটা ইনভেস্টিগেশনের আদেশ দিল? এটাও একটা প্রশ্নের বিষয় উঠে দাঁড়াচ্ছে। সিবিআই এর যিনি আইও ছিলেন এই মামলার, অর্থাৎ ইনভেস্টিগেটিভ অফিসার, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হচ্ছে তার বিরুদ্ধে। ফলে অনেকেই কিন্তু আশঙ্কা করছেন যে তাকে কেউ নির্দেশ দিয়েছিল কিনা উপর মহল থেকে। অভিযোগের তীর তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিকেই রয়েছে। যত বেশি এই কেসটা লাস্ট করেছে, এর দিয়ে বেশি তো হ্যাংওভার লাস্ট করে যায়। 23শে ফেব্রুয়ারি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দুর্ঘটনা হয় এবং সেখানে যারা ছিলেন এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে তারা মারা যান। কিন্তু প্রশ্ন উঠছে তারপর থেকেই কিভাবে সেই ঘটনাটি ঘটলো, অর্থাৎ দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটলো, সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিও এবং বিস্তারিত সেখানে আলোচনা করা হবে। ডমিনিক ভাই, এই যে ঘটনাটা সবাই কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল, যে সবাই ভাবছিল জীবনের আশায় তারা চিকিৎসার জন্য এত টাকা খরচা করে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে তারপর দিল্লি যাচ্ছিলেন, তারা সেই জীবন তো বাঁচাতে পারেনি, উল্টে যারা সঙ্গে ছিলেন তারা সবাই মারা গেলেন। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেটা আর্টিকেলের মাধ্যমে জানা যাচ্ছে, সেটা হুম, এই দুর্ঘটনাটা হয়েছে ওয়েদার খারাপের জন্য। মেন যে কারণটা সেটা হচ্ছে ক্লিমিনো লুম্বাস ক্লাউড। এটা কিং অফ ক্লাউডসও বলা হয়। মেন বাংলায়, পাতি বাংলায় হচ্ছে ঘন মেঘ। এতে মোস্টলি যারা ফ্লাই করে তারা জানবে যে এর মধ্যে দিয়ে যাওয়া উচিত না। এতে খুব টার্বুলেন্স হয়, প্লেন ক্র্যাশও হতে পারে। পাস্টেও অনেক প্লেন ক্র্যাশ হয়েছে। এবার কথাটা হুম, হচ্ছে কি, পাইলটসরা এই ক্লাউড অ্যাভয়েড করা যায় না? হ্যাঁ, অ্যাভয়েড করা যায়। মোস্ট কমার্শিয়াল যেসব প্লেনস হয়, যেটা জেট ইঞ্জিন থাকে, তাদের কাছে ওয়েদার রেডার থাকে। এটা কারেন্ট ওয়েদার ডেটা ওদেরকে দিতে থাকে। মোস্টলি এতে তিনটে কালার হয়। রেড মানে একদম ডেঞ্জার জোন, যেওই না ওখানে গেলে মানে ক্র্যাশ হবেই হবে। অরেঞ্জ হচ্ছে মডারেট বাট অ্যাভয়েড করো। গ্রিন হচ্ছে হালকা ফুলকা টার্বুলেন্স, বাট মোস্টলি যেটা পাইলটরা করে, যেখানে কালার্স নেই, ওই জায়গা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট এখানে ব্যাপারটা হচ্ছে, যেহেতু ডিজিসি এর গাইডলাইন এতটা ক্লিয়ার না টুয়ার্ডস যারা এইসব যে নন কমার্শিয়াল এয়ারপ্লেনস, মানে এটা কমার্শিয়াল বাট নন অপারেশনাল এয়ারপ্লেনস, এরা যেহেতু এদের কাছে এরা অনেক পুরনো ফ্লাইট, তাই এতে ওয়েদার রেডার হয়তো ছিল না। আর এরা রিলাই করছিল গ্রাউন্ড ওয়েদার ডেটার উপরে, যেটা ওদের আগে দেওয়া হয়েছিল। আর যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে, হয়তো এটা মোস্ট পসিবল কারণ যেটা বলা হচ্ছে। এছাড়াও ফ্লাইটে সিভিআর বা সিডিআর ছিল না, যেটা ককপিট ভয়েস রেকর্ডার বা ককপিট ডেটা রেকর্ডার। তো এটার যে রিয়েল রিজন ফাইন্ড আউট করতে খুব কষ্ট হতে পারে ইনভেস্টিগেটরদের কাছে।